আমাদের আগের ব্যাচ, প্রথম ব্যাচের আপনারা যদি প্রথম ব্যাচ সম্পর্কে কিছুটা শেয়ার করেন, নেগেটিভ পজিটিভ উভয়ই। জি স্যার। স্যার আমি স্যার এই যে আপনার ক্লাসটা করার পরে আমার একটা সাহস বেড়ে গেছে স্যার বুকের মধ্যে। আচ্ছা আমি তো আমার কাছে পুরো মেডিসিন ছিল কিন্তু স্যার। তো আমি আচ্ছা যে মেডিসিন থাকার পর আমি ভয়ে ওষুধ দিতাম না। যদি কোনো সমস্যা হয় একটা ভয় কাজ করতো। কিন্তু আপনার ক্লাসগুলি করার পরে মতে আমি যে ফ্রি চিকিৎসা দিতেছি, আত্মীয় স্বজন যারা আছে সবাই আমি চিকিৎসা দিতেছি আলহামদুলিল্লাহ বাসার মধ্যে। আজকেও আলহামদুলিল্লাহ স্যার 30টা বোতল কিনে আনলাম। স্যার আলহামদুলিল্লাহ এখন স্যার এইভাবে স্যার মানে সাহস হওয়ার পরে ক্লাসগুলি করার পরে সাহস বাড়ছে। এখন স্যার এই যে চিকিৎসা দিতেছি স্যার, ফ্রি চিকিৎসাই দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি এই সাহসটা ছিল না স্যার, ক্লাসগুলি করার পরে সাহসটা স্যার বাড়ছে। এই আর কি আলহামদুলিল্লাহ। স্যার, যাক আলহামদুলিল্লাহ, এটা বেশি আমার বেশি জন্য অনেক পড়াশোনা করেন। পাওয়া। জি শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইরান। জি ডাক্তার নাসির স্যার কিছু বলতে চাচ্ছেন? স্যার বলতে চাচ্ছিলাম যে আসলে আহ, আপনার ক্লাস অনেক ভালো লাগে, তার জন্য শুনি। আচ্ছা শীতের রাত যেহেতু অনেকে বলতেছে 9টা বাজে ক্লাসগুলো নিলে জি জি। আমাদের জন্য আসলে সুবিধা হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? রহিম স্যারকে অনেক ধন্যবাদ যে আপনার সন্ধানটা আমাকে দিচ্ছে। কারণ রহিম স্যার ভালোভাবে জানে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটায়, হোমিও শিক্ষা ব্যবস্থাটা একটু অনেকটাই দুর্বল। হ্যাঁ, আপনার এর আগেও করছি, তখন গ্রুপে ঢুকতে পারি নাই, কারণ আপনাদের গ্রুপ তখন অনেকটাই সামনের দিকে চলমান ছিল। জি এখন নতুন করে যেহেতু গ্রুপ হয়েছে, আমরা নতুন জয়েন করছি, তবে আশা করি সপ্তাহে 4টা ক্লাসের চেয়ে সপ্তাহে যদি 2টো ক্লাস নেওয়া হয় আমাদের একটু ধরতে ভালো হবে, সুবিধা হবে। দেখা যায় ক্লাসটা যেহেতু আমাদের রেকর্ডিং পরবর্তীতে দেয়া হবে, জি ওখান থেকে বারবার শুনলে যে জিনিসটা আমরা একটু কম বুঝবো, ওটা আবার বারবার রিপিট করলে ভালো লাগবে, জি ধরতে পারবো। জি ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনি ক্লাসটা করে দেন। হচ্ছে কারণ আপনার সাথে ফেসবুকে অনেক দিন থেকে আমি জড়িত। আচ্ছা আপনার ফেসবুক ফলো করি, দেখি যে এটাও দেখলাম যে আমার জন্য একটা খুব মানে ভালো একটা সুযোগ, বিশেষ করে বিশুদ্ধ হোমিওপ্যাথি শিখাটা। জি যদিও আমি প্র্যাকটিস করতেছি, কারণ আমার বাবার ফার্মেসি ছিল। জি জি সেই সূত্রে বাবার কাছ থেকে আমার শিক্ষা। আর আমি ডিএসএমএস ভর্তি হয়েছি মাত্র। আচ্ছা দেখলাম যে এখান থেকে যেটা আমি শিখতে পারবো, এটা আমি আসলে কলেজ থেকেও সেটা শিখতে পারবো না। জি ঠিক আছে, যার জন্য আগ্রহটা আমার আরো বেশি। আর এই সময়টা হচ্ছে 8:30 থেকে করলে যেমন আমাদের জন্য একটু ভালো হয়, স্টাডি করতে গিয়ে একটু ভালো হবে। আমাদের ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রাজেশ ভাই কেমন আছেন? হ্যাঁ, এই তো অনেক ভালো আছি। খুব ভালো লাগলো আপনাকে দেখা। আমাদের আসলে অনেক রিডিং ছিল যে আপনি আবার আরেকবার আমাদের মাঝে আসবেন। জি অর্গানন নিয়ে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা অনেক প্রাণবন্ত ছিল এবং খুব সুন্দর মতো আপনি আসলে আমাদের অর্গাননটা পড়ানো হয়েছে এবং ভিডিও ছিল খুব সুন্দর মতো। মানে মোট আচ্ছা কথা হচ্ছে অর্গানন পড়ে আমি মোটামুটি ভালো স্যাটিসফাই ছিলাম আপনার কাছ থেকে। এবং আচ্ছা আমি তো সবসময় বলি যে অর্গানন তারপরে এই পিওর বিশুদ্ধ হোমিও যে ব্যাপারটা আছে সেগুলো আপনার থেকেই ডেলিভারিটা সব থেকে ভালো হবে। সো এবারও আশা করতেছি যে খুব ভালো ক্লাস আমরা করব এবং জি আপনি আমাদের পাশে আছেন। জি অবশ্যই আছি। ধন্যবাদ দাদা। জি জি স্যার, বরাবরই আমি তো প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করছি, করার চেষ্টা করছি। বরাবরই আপনার ক্লাসগুলো খুব ভালো হয়েছে। আচ্ছা বিশেষ করে শক্তিমাত্রার উপরে যে ক্লাসগুলো পড়াইছেন সেই ক্লাসগুলো খুব সুন্দর হয়েছে। ওগুলা থেকে মোটামুটি মানে কমে নিতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করছি স্যার যে টেকনিক্যাল পড়া আচ্ছা সেটা মিনিমাম একটা ধারা করছি এই আচ্ছা জিনিসটা। আর আরেকটা ক্লাস পড়াইছিলেন আমাদের যারা আমরা ইন্টারনিতে আছি, ক্লাস ম্যানেজমেন্ট এবং চেম্বার যে জিনিসগুলো কোষ অবলম্বন বোধাইগুলো সেগুলো সম্পর্কে এটা ক্লাস আমার খুব বেশি চমৎকার লাগছে। আচ্ছা ওইগুলাই আমি খুব মানে প্রত্যেক ছিল, কিন্তু এই 2টা ক্লাস আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইগুলাই আমি রপ্ত করার চেষ্টা করছি। আর অনেকদিন পরে স্যার আজকে ক্লাসে ঢুকছি, আপনার ক্লাস অনেকদিন পরে একটু নিয়ে ঢুকছি যে অনেকদিন পর স্যার ক্লাসটা করাইতেছে, দেখি মানে অ্যাটেন্ড করতে পারলে ভালো লাগবে। অনেকদিন আচ্ছা আপনার টোনটা শুনে সেটা সবচেয়ে বড় মিসিং করতেছিলাম। আচ্ছা আচ্ছা স্যার শুক্রিয়া। দোয়া করবেন যাতে সামনের কেমন দিনগুলোতে ভালোভাবে একটু স্টাডি করতে পারি। একটু হোমিওপ্যাথিতে যদিও রানিং অবস্থা আছি, কিন্তু আমি একটু দূরে দূরে আচ্ছা মানে নিজের ব্যক্তিগত কিছু প্রবলেম, পারিবারিক প্রবলেম সবকিছু মিলাই একটু দূরে। মানে দোয়া করবেন যাতে আমি একটু রেগুলারিটি মেনটেন করতে পারি, শিখতে ফিয়ামানিল্লাহ পারি, স্টাডি করতে পারি।
এবং ভালো একজন ডাক্তার হইতে পারি। ভালো ইনশাআল্লাহ। ডাক্তার হওয়া তো বিশাল ব্যাপার, মানে জি, ভাগ্যের ব্যাপার। সবাই তো অবশ্যই। সেটা হইতে পারে না, চেষ্টা করে সবাই, জি, কিন্তু হওয়াটা খুব বেশি খুব টাফ। কঠিন, খুবই ওই কঠিন। পর্যন্ত যাতে পৌঁছতে পারি স্যার, আপনি দোয়া করবেন মন থেকে। ফি আমানিল্লাহ, অবশ্যই আর দোয়া করি, টিচারদের শুকরিয়া। দোয়া স্যার মানে এমন একটা জিনিস যেটা স্যার বুলেটের মতো কাজ করে, জি, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা যতই আমরা পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে, অথবা আমরা প্রফেশনালি যে যেখানে আমরা অবস্থানে আছি না কেন, মানে প্রত্যেকেরই একটা এই সমাজ সংসারে একটা পোস্ট পজিশন আছে, কিন্তু অবশ্যই। টিচারদের কাছে আমরা কিন্তু সবাই স্টুডেন্ট। জি, যেমন আপনাদের কাছে আমরা সবাই স্টুডেন্ট, আপনারা আমাদের, আমরা শিষ্য। আপনারা যদি মন থেকে দোয়া করেন এবং চান, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলা যদি আর আমরা চেষ্টা করি, জি, হয়তো একটা না একটা ধার প্রান্তে পৌঁছাইতে পারবো। জি, ইনশাআল্লাহ অবশ্যই ভালো দোয়া করি। থাকবেন, আমরা দেওয়ার চেষ্টা করি ফ্রি ক্লাসের মাধ্যমে, তাহলে আমাদের দেখা হচ্ছে, ইনশাআল্লাহ, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা কিছু শিখতে পারতেছি, পাইতে পারতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া আসসালামু ম্যাডাম। আলাইকুম স্যার, ধন্যবাদ ওয়ালাইকুম আবার আসসালাম আপনাকে। ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। চেম্বার শুরু করাটা সহজ, কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা, প্র্যাকটিস জীবনে গিয়ে বাধার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। অনেক বাধা আসতে পারে। তারপরে সেই বাধা না পেরোতে পারলে আপনাকে প্র্যাকটিস বন্ধ করে দিতে হবে। মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে হোমিওপ্যাথি থেকে যে সন্তুষ্টি, যে আত্মতৃপ্তি আমি লাভ করেছি, তা পৃথিবীর সর্বোচ্চ লোভী কোনো কিছুর বিনিময়েও আমি তা ত্যাগ করব না। অর্গাননে এত সুন্দর দিক নির্দেশনামূলক সূত্রগুলো দেওয়ার পরেও আরও বিশেষ দিক নির্দেশনার জন্য প্রত্যাশা করা হয়। মহাত্মা হ্যানিম্যান তার লেজারেটিকার মধ্যে দিয়েছেন এবং তার অর্গাননের একটি পাদটিকার মধ্যেও তা উল্লেখ করেছেন। তাহলে হ্যানিম্যানের সময়ই হোমিওপ্যাথি সবাই বুঝতো না। কেন বুঝতো না তাহলে? হ্যানিম্যানের সময় তো মহাত্মা হ্যানিম্যান যে অর্গাননটা লিখেছেন, সেই অর্গাননটা কিন্তু জার্মান ভাষাতেই লেখা, এবং জার্মানের লোকেরাই কিন্তু বলেছে যে অর্গানন বুঝি না। তাহলে না বোঝার কারণটা কি? ভাষা জ্ঞান? না, ভাষা জ্ঞানী যদি না বোঝার কারণ হতো, তাহলে হ্যানিম্যানের সময় ওই জার্মান ভাষার লোকেরাও হ্যানিম্যানের অর্গানন বুঝতে পারতেন। কেন বুঝতে পারেনি? কেন চিঠি লিখে? দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। কিরকম? তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে আমার শিষ্যরা হয়তো একটা লক্ষণ নিয়ে রোগের টোটালিটি না নিয়ে এগোতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে কি পরামর্শ? এটা কিন্তু হ্যানিম্যান অর্গাননে দিয়েছেন যে এক লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রণালী লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। যদি আমরা রোগীর টোটালিটি অফ সিমটম না নেই, অর্গাননে যেটা বারবার বলা হয়েছে, টোটালিটি অফ সিমটম, লক্ষণ সমষ্টি। লক্ষণ সমষ্টি কি? তার আপাদমস্ত লক্ষণ, একদম মাথা থেকে পা পর্যন্ত, মন থেকে বাহির পর্যন্ত যত সিমটম আছে সব মিলিয়ে হচ্ছে টোটালিটি অফ সিমটম। আপনি যদি প্র্যাকটিস করেন এবং রোগীদেরকে ওষুধ দেন, সেই জন্য অবশ্যই আপনার চেম্বারে ড্রাগ লাইসেন্স লাগবেই লাগবে। এই ড্রাগ লাইসেন্স কিভাবে করবেন, যত কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্র কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে আবেদন করবেন, আমি 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি পাবো। যদি পাই তাহলে আমি শেয়ার করব ক্লাসের মধ্যে, আর যদি না পাই তাহলেও শেয়ার করব। অর্গানন অফ মেডিসিনের গুরুত্ব, আমি যে বইটার কথা প্রথমে বললাম, মহাত্মা হ্যানিম্যানের অর্গাননের কথা, সেই অর্গাননে 291টা সূত্র রয়েছে। এই সূত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি এই সূত্রগুলো আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ হোমিওপ্যাথি বোঝাটা আমাদের জন্য সহজ হবে। অর্গাননকে অনেকে সেকেলে বলে, আগের বলে, পুরনো বলে এড়িয়ে চলেন, কিন্তু এটা যখন আপনি এড়িয়ে চলবেন তখন হোমিওপ্যাথি আপনাকে এড়িয়ে চলবে। কোনটা ন্যাচারাল রোগ আর কোনটা আর্টিফিশিয়াল রোগ, এটা তো আপনাকে চিনতে হবে, বাছাই করতে হবে। এটা বাছাই করার জন্য আপনাকে অর্গাননের জ্ঞান প্রয়োজন। পলিক্রেস্ট ওষুধ হচ্ছে বহুল ব্যবহৃত যে ওষুধগুলা, যেমন একোনাইট, আর্সেনিক, বেলেডোনা, রাস্টক, সিনা, চায়না, নাক্সবামিকা, পালসেটিলা, এই ধরনের যে মেডিসিনগুলো আছে, যেগুলা রোগ সচরাচর যে মেডিসিনের পেশেন্টগুলা চেম্বারে আসেন, অ্যাকিউট ডিজিজগুলা হোমিওপ্যাথিতে দেখা অনেকটাই সহজ, কারণ অ্যাকিউট ডিজিজগুলো থাকে একদমই স্পষ্ট লক্ষণ নিয়ে আসে। জ্বরের রোগী আসছে আপনাদের কাছে, একদম স্পষ্ট সিমটম নিয়ে আসবে। উদরাময়ের রোগী আসছে এখন, একদম স্পষ্ট সিমটম নিয়ে আসবে, অর্থাৎ তখনও একদম সিমটমগুলো আনকোরা অবস্থায় থাকে, অর্থাৎ সিমটমগুলো অন্যান্য দেহের সিমটমের সাথে মিশে একাকার হয়ে যায়নি। যতটা একাকার হয়ে যায় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, চিররোগের ক্ষেত্রে, মায়াজমেটিক ডিজিজের ক্ষেত্রে। তিনি জানতেন যে আমার শিষ্যরা কোন কোন ধরনের ভুলগুলা করতে পারে চিকিৎসা ক্ষেত্রে গিয়ে। সেই চিকিৎসকদের সাধারণ ভুলগুলা, এগুলা সবার মধ্যে হইতে পারে। এই ভুলগুলা এবং তার সমাধান, এই ভুলগুলা তিনি উল্লেখ করেছেন যে আমার শিষ্যরা এই ধরনের ভুলগুলা করতে পারে, এবং তার সমাধানও তিনি দিয়ে গিয়েছেন তার
বইয়ের মধ্যেই, তার লেজারেটিং বইয়ে, তার অর্গানন বইয়ে উল্লেখ করে গিয়েছেন। চেম্বারে একজন রোগী এসেছে যাকে আমি সালফার 5/0 অথবা 7/0 বা 8/0 দিয়েছিলাম, কিন্তু 9/0 আমার কাছে নেই। তাহলে তো 9/0 আমি দিতে পারছি না, সেই ক্ষেত্রে তো সালফারের পরে ওইটাই দিতে হবে, অর্থাৎ 8/0 পরে 9/0 দিতে হবে, বা 9/0 পরে 10/0 দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করণীয়? একটা শক্তি নিজ হাতে যদি পটেন্টাইজড করার নিয়মটা জানা থাকে, তাহলে তাৎক্ষণিক ওই ওষুধটা তৈরি করে রোগীদেরকে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা এবং চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথি শেখার জন্য এবং চেম্বার ম্যানেজমেন্টের জন্য কি কি প্রয়োজনীয় কাজগুলো, কি রকম পড়াশোনা স্টাডি করতে হবে, কি রকম অধ্যয়ন করতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এবং শুরুতেই আমি বলে নিই, আমাদের এই কোর্সটা মূলত যাদের আশেপাশে কোনো উস্তাদ পাচ্ছেন না বা শিক্ষক পাচ্ছেন না অথবা চেম্বারে সময় দিতে পারছেন না, তাদের জন্যই। যদি আপনার নিকটস্থ, এটা তো অনলাইন সিস্টেমে, আপনি বিভিন্ন দূরে আছেন, আপনি যদি বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে থাকেন, আপনার জেলাতে যদি ভালো কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথ পেয়ে যান, যে হ্যাঁ তার কাছে শিখলে আমি বিশুদ্ধ হোমিওপ্যাথি শিখতে পারবো, তাহলে এই কোর্স করে আপনি অত বেশি লাভবান হতে পারবেন না। যতটা বেশি লাভবান হতে পারবেন, আপনার নিকটস্থ যদি কোনো ভালো ডাক্তারের নিকটে, ভালো একজন বিশুদ্ধ হোমিওপ্যাথিক ডাক্তারের নিকটে থাকেন এবং সেখানে সময় দেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন, অনেক বেশি উপকৃত হতে পারবেন, হাতে কলমে শিখতে পারবেন। আর আমাদের এই অনলাইন কোর্সের মূলত বিষয়বস্তুটা কি? যারা হচ্ছে বিশুদ্ধ হোমিওপ্যাথি শিখতে আগ্রহী কিন্তু ওরকম উস্তাদ আশেপাশে নেই, চাকরি করছেন, চাকরির কারণে সময় দিতে পারছেন না, অথবা কোনো ব্যবসা করতেছেন বা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, ডিএইচএমএস কোর্স কমপ্লিট করেছেন কিন্তু এখনও প্র্যাকটিস শুরু করেননি, তাদের জন্য। তারা হোমিওপ্যাথিতে কিভাবে শুরু করবেন এবং চেম্বার কিভাবে ম্যানেজ করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি কি, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোর্সের বিষয়বস্তু, হোমিওপ্যাথির মৌলিক ধারণা। অর্থাৎ আপনি যে পেশাটায় এসেছেন হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথি মৌলিকভাবে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যদি হোমিওপ্যাথি আমরা না জেনে শুধুমাত্র কোর্স করেই প্র্যাকটিস শুরু করে দিয়েছি, এই হোমিওপ্যাথি সম্পর্কে জানি না, বুঝি না, তাহলে কিন্তু এই প্যাথিটা করে আপনি উপকৃত হতে পারবেন না এবং কিছুদিন পরে প্যাথি থেকে আপনি সরে যেতেও কোনো দ্বিধাবোধ করবেন না। কারণ প্যাথির প্রতি বিশ্বাস, ভালোবাসা এগুলো কিন্তু জন্ম হয়নি। বিশ্বাস তখনই সৃষ্টি হবে যখন আপনি একজন স্যারের কাছে, একজন উস্তাদের কাছে, একজন শিক্ষকের কাছে আপনি থাকবেন, দেখবেন যে হোমিওপ্যাথিক আরোগ্যগুলো আসলে কেমন হয়, কিভাবে প্র্যাকটিস করলে সঠিকভাবে রোগী পর্যবেক্ষণ করা যায় এবং একক ওষুধ নির্বাচন করা যায়। মহাত্মা হ্যানিম্যানের দেখানো পথ কোনটা আসলে? একজন শিক্ষক আপনাকে ডাক্তার বানিয়ে দিতে পারবে না। শিক্ষক আপনাকে কি করবে? দিক নির্দেশনা দিবে, পথ দেখিয়ে দিবে। যেমন আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান, উদাহরণস্বরূপ ঢাকা থেকে কোন গাড়িতে আপনাকে উঠতে হবে, কোন গাড়িতে কিভাবে কোথায় গিয়ে নামতে হবে, ওইখান থেকে আবার কিসে যেতে হবে, কেমনভাবে যেতে হবে, এই সংক্রান্ত যে বিষয়গুলা, এগুলা একজন শিক্ষক আপনাকে দেখিয়ে দিবে। এরপরে আপনি কক্সবাজার যাওয়ার পর আপনি কতটুক যাবেন, নৌকায় চড়বেন না জাহাজে, না কতটুক সমুদ্রে গমন করবেন, সেটা আপনার মেধার উপর ডিপেন্ড করে। হোমিওপ্যাথিতেও রাস্তাটা দেখিয়ে দেওয়া হচ্ছে শিক্ষকদের কাজ। সঠিক রাস্তাটার অভাবে, সঠিক রাস্তা না পাওয়ার কারণে অনেকে হোমিওপ্যাথি শুরু করে। চেম্বার শুরু করাটা সহজ, কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা, প্র্যাকটিস জীবনে গিয়ে বাধার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। অনেক বাধা আসতে পারে, তারপরে সেই বাধা না পেরোতে পারলে আপনাকে প্র্যাকটিস বন্ধ করে দিতে হবে। আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে চেম্বার বাদ দিয়ে দিবে, এরকম পোস্ট করেছে, চেম্বারে জিনিসপত্র, আসবাবপত্র সহ বিক্রি করে দিবে। কেন? এটা কেন করবেন? এটা একটা মহান পেশা। মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে হোমিওপ্যাথি থেকে যে সন্তুষ্টি, যে আত্মতৃপ্তি আমি লাভ করেছি, তা পৃথিবীর সর্বোচ্চ লোভী কোনো কিছুর বিনিময়েও আমি তা ত্যাগ করব না। আর আমরা এই হোমিওপ্যাথিতে এসে কেন তা ত্যাগ করব? এটা আসলে আমাদের নিজেদের জন্য লজ্জাজনক ব্যাপার যে আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম অথচ ডাক্তারি করতে পারলাম না। এটা আমাদের নিজেদের জন্য খুব লজ্জার ব্যাপার। এই লজ্জার ব্যাপার হতো না যদি আপনি কলেজ থেকে ভালো মতো শিখে, ভালো একজন শিক্ষকের সান্নিধ্যে থেকে
প্র্যাকটিস শুরু করতেন, তাহলে এই লজ্জাটা আর থাকতো না। আপনাকে চেম্বার বাদ দিতে হতো না, আমাকে চেম্বার বাদ দিতে হতো না। তাহলে আমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। তা না হলে মহাত্মা হ্যানিম্যানের সময় মহাত্মা হ্যানিম্যানের কাছে তার বন্ধুরা অনেক চিঠি লিখতেন যে, হ্যানিম্যান সাহেব, আপনি যে যে অর্গানন লিখেছেন, এই অর্গানন আমরা তো বুঝি না, আর একটু সহজ করে লিখুন। মহাত্মা হ্যানিম্যান তার অর্গাননের একটি পাদটিকায় দিয়েছেন যে, অর্গাননে এত সুন্দর দিক নির্দেশনামূলক সূত্রগুলো দেওয়ার পরেও আরও বিশেষ দিক নির্দেশনার জন্য প্রত্যাশা করা হয়। মহাত্মা হ্যানিম্যান তার লেজার রাইটিংয়ের মধ্যে দিয়েছেন এবং তার অর্গাননের একটি পাদটিকার মধ্যেও তা উল্লেখ করেছেন। তাহলে হ্যানিম্যানের সময়ই হোমিওপ্যাথি সবাই বুঝতো না। কেন বুঝতো না তাহলে? হ্যানিম্যানের সময় তো মহাত্মা হ্যানিম্যান যে অর্গাননটা লিখেছেন, সেই অর্গাননটা কিন্তু জার্মান ভাষাতেই লেখা, এবং জার্মানের লোকেরাই কিন্তু বলেছে যে অর্গানন বুঝি না। তাহলে না বোঝার কারণটা কি? ভাষা জ্ঞান? না, ভাষা জ্ঞানী যদি না বোঝার কারণ হতো, তাহলে হ্যানিম্যানের সময় ওই জার্মান ভাষার লোকেরাও হ্যানিম্যানের অর্গানন বুঝতে পারতেন। কেন বুঝতে পারেনি? কেন চিঠি লিখেছেন? বুঝতে পারেননি। আমরা এটা কিভাবে বুঝি? হ্যানিম্যানের লেখা চিঠির উত্তরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তখনকার সময়েও হোমিওপ্যাথি অনেকে বুঝতো না। তখনকার সময়েও হোমিওপ্যাথি ম্যাল প্র্যাকটিস করতো। তখনকার সময়েও 4-5টা ওষুধ মিশিয়ে ওষুধ দেওয়ার প্রথা চালু ছিল। এটা আমি বানিয়ে বলছি না। হ্যানিম্যানের অর্গাননে হ্যানিম্যান দিয়েছেন যে মিশ্র ওষুধে কীরকম হয়, একসাথে 3-4টা ওষুধ 5টা ওষুধ দেওয়া যাবে কি না, এটা কিন্তু মহাত্মা হ্যানিম্যান অর্গাননে বলেছেন। এবং হ্যানিম্যানের সময়েও এখনকার সময়ে যেরকম এক লক্ষণ নিয়ে চিকিৎসা পদ্ধতি আছে, যে মেন্টাল একটা সিমটম নিয়ে ওষুধ নির্বাচন করা যায়, হ্যানিম্যান কিন্তু সুদূর প্রসারী দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। কীরকম? তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে আমার শিষ্যরা হয়তো একটা লক্ষণ নিয়ে রোগের টোটালিটি না নিয়ে এগোতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে কি পরামর্শ? এটা কিন্তু হ্যানিম্যান অর্গাননে দিয়েছেন যে এক লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রণালী লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। এক লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রণালী লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। এটা হ্যানিম্যান তার অর্গাননের একটি সূত্রের পাদটিকার মধ্যে দিয়েছেন যে তখনকার সময়ে একটা লক্ষণ নিয়ে চিকিৎসা করা হতো বিষম ওষুধের সাহায্যে। সেটা অনেক ভয়ঙ্কর ছিল। এই জন্য মহাত্মা হ্যানিম্যান একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা পরিত্যাগ করেছেন, এটা করতে নিষেধ করেছেন। যদি আমরা রোগীর টোটালিটি অফ সিমটম না নেই, অর্গাননে যেটা বারবার বলা হয়েছে টোটালিটি অফ সিমটম, লক্ষণ সমষ্টি কি? তার আপাদমস্ত লক্ষণ, একদম মাথা থেকে পা পর্যন্ত, মন থেকে বাহির পর্যন্ত যত সিমটম আছে সব মিলিয়ে হচ্ছে টোটালিটি অফ সিমটম। এই টোটালিটি অফ সিমটম নিয়ে অ্যানালাইসিস করে তারপর সেখান থেকে পিকুলিয়ার লক্ষণ বের করে তারপরে ওষুধ নির্বাচন করতে হবে। কাজটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও অতটা সহজ না, তবে দুঃসাধ্যও না, মানুষের চেষ্টার মধ্যে আছে। আপনি যদি সঠিক দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন যদি আপনি পান আপনার ওস্তাদের মাধ্যমে, তাহলে ইনশাল্লাহ এই পথটা আপনার জন্য সহজ হবে। কোন পথ? হোমিওপ্যাথি, বিশুদ্ধ হোমিওপ্যাথির শেখার এই পথটা আপনার জন্য সহজ হবে। তাহলে এই হোমিওপ্যাথির যে মৌলিক বিষয়গুলো, এগুলো নিয়ে ধারণা দেওয়া হবে প্রথম ক্লাসে। তারপরে দ্বিতীয় ক্লাসে হোমিওপ্যাথিতে জীবনী শক্তির ভূমিকা। জীবনী শক্তি কি? এটা কেমন হয়? এটার ভাষা কি? জীবনী শক্তির ভাষা যে এটা হলো সিমটম, লক্ষণ। আর এই জীবনী শক্তিটা কিভাবে চিনবেন? জীবনী শক্তিকে, এই জীবনী শক্তির চেনা জানা, এর ভাষা বোঝা, এগুলো সবই আমাদের প্রয়োজন। কারণ আমাদের কাজই হচ্ছে জীবনী শক্তিকে নিয়ে, যেটা অন্য প্যাথিতে বলা হয় দেহের রেজিস্ট্যান্স, কিন্তু হোমিওপ্যাথিতে হচ্ছে সেটা ভাইটাল ফোর্স বা ভাইটাল এনার্জি বা জীবনী শক্তি। এই জীবনী শক্তিকে আমরা কিভাবে চিনব, এই সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস। তারপরে হচ্ছে 3 নাম্বার ক্লাস, চেম্বার সাজানো, গোছানো, পরিচালনা ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো। অর্থাৎ আপনি যে চেম্বার করবেন সেই চেম্বারের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র রাখতে হবে এবং সেগুলো কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন, এবং চেম্বার পরিপাটি করার জন্য, গোছানোর জন্য যে দিক নির্দেশনামূলক তথ্যগুলো, সেগুলো ইনশাল্লাহ শেয়ার করা হবে ওই ক্লাসে। তারপর আমি নিজে আমার চেম্বারের জন্য ড্রাগ লাইসেন্স করতে দিয়েছি 2 মাস হলো। 2 মাস আগে আমি সব কাগজপত্র অ্যারেঞ্জ করে আবেদন করেছি। এটার দেওয়ার প্রত্যেক হোমিওপ্যাথিক ডাক্তারের ড্রাগ লাইসেন্স লাগবে। আর ড্রাগ লাইসেন্সটা হচ্ছে
আপনি যদি প্র্যাকটিস করেন এবং রোগীদেরকে ওষুধ দেন, সেই জন্য অবশ্যই আপনার চেম্বারে ড্রাগ লাইসেন্স লাগবেই লাগবে। এই ড্রাগ লাইসেন্স কিভাবে করবেন, যত কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্র কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে আবেদন করবেন, আমি 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি পাবো। যদি পাই তাহলে আমি শেয়ার করব ক্লাসের মধ্যে, আর যদি না পাই তাহলেও শেয়ার করব। বা কিভাবে আপনি তুলবেন সেই কাগজগুলো, এই তথ্যগুলোও আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে অর্গানন অফ মেডিসিনের গুরুত্ব। আমি যে বইটার কথা প্রথমে বললাম, মহাত্মা হ্যানিম্যানের অর্গাননের কথা, সেই অর্গাননে 291টা সূত্র রয়েছে। এই সূত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি এই সূত্রগুলো আমরা বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ হোমিওপ্যাথি বোঝাটা আমাদের জন্য সহজ হবে। অর্থাৎ মহাত্মা হ্যানিম্যানের দেখানো যে হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথি বোঝাটা আমাদের জন্য সহজ হবে। এবং এটার গুরুত্বটা কেমন, একটা দেশ চালানোর জন্য যেমন সংবিধানের প্রয়োজন রয়েছে, তেমনি হোমিওপ্যাথি বোঝার জন্য হচ্ছে আমাদের সংবিধানটা অর্গানন অফ মেডিসিন, যেটা 6ষ্ঠ সংস্করণ আমরা পড়তেছি বর্তমানে। সেই অর্গাননটার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ অর্গাননকে অনেকে সেকেলে বলে, আগের বলে, পুরনো বলে এড়িয়ে চলেন, কিন্তু এটা যখন আপনি এড়িয়ে চলবেন তখন হোমিওপ্যাথি আপনাকে এড়িয়ে চলবে। আপনি যখন বইটাকে এড়িয়ে চলবেন, বুঝেন না বলে রেখে দিবেন, তখন হোমিওপ্যাথি আপনাকে রেখে দিবে। এটা আপনি বুঝতে পারবেন তখন যখন আপনি রোগীতে ওষুধ প্রয়োগ করে কোনো রেজাল্ট পাবেন না। চিকিৎসা সংক্রান্ত যত দিক নির্দেশনা, সকল দিক নির্দেশনা এই অর্গানন অফ মেডিসিনে দেওয়া আছে। যেমন 1 নম্বর সূত্র থেকে শুরু করে 70 নম্বর সূত্র পর্যন্ত হচ্ছে চিকিৎসা সংক্রান্ত এবং জীবনী শক্তি সংক্রান্ত যে কথাগুলা, সকল কথা বলা আছে অর্গানন অফ মেডিসিনের 1 থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত। এরপর 71 থেকে 104 পর্যন্ত হচ্ছে রোগী পর্যবেক্ষণ আপনি কিভাবে করবেন, কিভাবে রোগীকে পর্যবেক্ষণ করতে হবে। প্রথম তো 1 থেকে 70 পর্যন্ত জীবনী শক্তিকে পর্যবেক্ষণ, এরপর হচ্ছে 72 থেকে বা 71 থেকে 104 পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণ, কিভাবে আপনি রোগীকে পর্যবেক্ষণ করবেন। এরপরে 105 থেকে 145 পর্যন্ত হচ্ছে ওষুধ পর্যবেক্ষণ, অর্থাৎ ওষুধ পড়ার জন্য, ম্যাটেরিয়া মেডিকা পড়ার জন্য কি কি জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞানগুলো জানার জন্য হচ্ছে 105 থেকে 145 নম্বর সূত্র পর্যন্ত। এরপরে 146 থেকে 286 285 পর্যন্ত হচ্ছে ঔষধ রোগীতে প্রয়োগ করলেন, প্রয়োগ করার পর কেমন রেসপন্স হচ্ছে, ওষুধে কাজ করতেছে কিনা, রোগীর কাছ থেকে পিকুলিয়ার লক্ষণটা কিভাবে সংগ্রহ করবেন, কোনটা পিকুলিয়ার লক্ষণ, আরোগ্য কোন ধারায় অগ্রসর হচ্ছে, হেরিংয়ের ল অফ কিউর অনুযায়ী হচ্ছে কিনা। তারপরে চিকিৎসা সংক্রান্ত যত জটিলতা, সকল জটিলতার সুন্দর সমাধান দেওয়া হয়েছে এই সূত্রগুলোতে। এরপরে হচ্ছে 286 নম্বর থেকে 291 নম্বর পর্যন্ত হচ্ছে চিকিৎসা না আনুষঙ্গিক বিষয় সংক্রান্ত, মেসমেরিজম, স্নান জল, চুম্বকত্ব, এইগুলো বিষয় সংক্রান্ত, অর্থাৎ হোমিওপ্যাথি না কিন্তু দৈহিক আমাদের সামগ্রিক জীবন সংক্রান্ত বিষয় নিয়ে এই কয়েকটা সূত্র। এই হচ্ছে 291টা সূত্রের একটি মুক্তোর মালা। এই মালা থেকে যদি একটা মুক্ত হারিয়ে যায় তাহলে সবগুলাই ছিঁড়ে পড়ে যাবে। তেমনি 291টা সূত্রে আমাদেরকে বুঝতে হবে, এইটা বুঝে পড়তে হবে। যদি আপনি বুঝে পড়তে পারেন তাহলে হোমিওপ্যাথিতে সফলতা অর্জন করতে পারবেন। কেমন সফলতা? একজন রোগী আসার পর আপনি ওষুধ দিয়েছেন, রোগী পর্যবেক্ষণ করেছেন ফার্স্ট, কারণ হোমিওপ্যাথিতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে একটা সঠিক রোগীলিপি প্রণয়ন করা। আর যখন আপনি একটি সঠিক রোগীলিপি লেখা শেষ করবেন, তারপরের কাজটা অনেক সহজ। হোমিওপ্যাথিক কলেজের ফার্স্ট ইয়ারের একজন ছাত্রকেও যদি বলা হয় যে এই যে রোগীলিপিটা দিলাম, এখান থেকে এই লক্ষণগুলো বাছাই করে একটা ওষুধ নির্বাচন করে দাও, খুব সহজেই বের করে দিতে পারবে, যদি আপনার রোগীলিপিটা সঠিক হয়ে থাকে। যদি রোগীলিপি সঠিক না হয়ে থাকে তাহলে আপনি যত ডিফেক্টিং মেডিসিনই সিলেক্ট করেন, যত উচ্চ শক্তিতে ওষুধ দিয়ে থাকেন, কোনো লাভ হবে না। কারণ ওষুধটা সিমিলিমাম হয়নি, রোগীর সিমটম ওষুধের সিমটম ম্যাচ হয়নি। এই কারণে ওষুধ যতই আপনি পড়েন, ম্যাটেরিয়া মেডিকা আপনি যতই পড়েন, যদি প্রয়োগ পদ্ধতির নিয়মকানুন না জানেন তাহলে ওষুধ প্রয়োগটা একদমই বৃথা। আপনার 4 পয়সারও কাজে আসবে না ওষুধ। কাজে আসবে না, কি হবে তাহলে? ক্ষতি হবে। কেমন ক্ষতি হবে? এই যে ওষুধটা আপনি দিয়েছেন, ঘন ঘন সেবন করাচ্ছেন, ওই ওষুধটা গিয়ে বসে থাকবে না, ওষুধটা রোগ উৎপাদন করবে। প্রত্যেকটা ওষুধকে সৃষ্টিকর্তা এক একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন এবং সে তার ক্ষমতা প্রয়োগ করবেই।
যদি সিমিলিমাম হয় তাহলে আরোগ্য করবে, এইটা নিশ্চিত। যদি সিমিলিমাম না হয় লক্ষণ উৎপাদন করবে, এটাও নিশ্চিত। এই সিমটমগুলা সহজে কোনো হোমিওপ্যাথিক ডাক্তার বুঝতে পারবেন না যদি না তার অর্গাননের জ্ঞান থাকে। যদি ওই ডাক্তারের অর্গাননের জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবে তার দেওয়া 10M শক্তির ওষুধ কি ক্ষতিটা করেছে, তার দেওয়া 50M শক্তির ওষুধ কি ক্ষতিটা করেছে, তার দেওয়া CM শক্তির ওষুধ কি ক্ষতিটা করেছে। এই ক্ষতিগুলো বুঝতে পেরেছেন ডাক্তার কেন্ট। তিনি বলেছেন, আমি 1 ডজন নিগ্রোদের সাথে একটি অন্ধকার গৃহে থাকতেও অতটা ভয় করি না ধারালো ছুরি হাতে। 1 ডজন নিগ্রোদের সাথে তাদের হাতে ধারালো অস্ত্র থাকবে, 12 জন তাদের হাতে ধারালো অস্ত্র থাকবে, তাদের সাথে একটা অন্ধকার ঘরেও একা থাকতে অতটা ভয় করে না যতটা ভয় করে অপহোমিওপ্যাথের কাছে, একজন অপহোমিওপ্যাথের কাছে উচ্চ শক্তির 1 ডোজ ওষুধ সেবন করতে। তাহলে তারা বুঝতেন যে হোমিওপ্যাথিক উচ্চ শক্তির একটা ওষুধের একটা পাওয়ার কতটা ক্ষতিকর হতে পারে। তারা বুঝতেন বলে এই কথা বলেছেন যে এতটা ক্ষতিকর 1 ডোজ উচ্চ শক্তির ওষুধ যদি সিমিলিমাম ভাবে প্রয়োগ করা না হয়, অর্থাৎ সাদৃশ্যের ভিত্তিতে যদি আপনি ওষুধটা রোগী দেহে প্রয়োগ করেন। মহাত্মা হ্যানিম্যান এই কথা আমাদেরকে অর্গাননে বারবার বলেছেন। সিমিলিমাম, টোটালিটি অফ সিমটম, লক্ষণ সমষ্টি, সিমিলিমাম করতে হবে। কিরকম সিমিলিমাম করতে হবে? রোগীরা যে আসবে সবসময় ন্যাচারাল ডিজিজ নিয়ে আসবে এইরকম ধারণা করা যাবে না। ন্যাচারাল কোনো সময় আর্টিফিশিয়াল, কোনো সময় তার নিজের তৈরি করা সিমটম, এগুলো নিয়ে ডাক্তারের শরণাপন্ন হবে। কোনটা ন্যাচারাল রোগ আর কোনটা আর্টিফিশিয়াল রোগ এটা তো আপনাকে চিনতে হবে, বাছাই করতে হবে। এটা বাছাই করার জন্য আপনাকে অর্গাননের জ্ঞান প্রয়োজন। তারপর আপনি সিমিলিমাম করে একটা ওষুধ দিয়েছেন, ওষুধটা কাজ করতেছে কিনা এটাও তো বুঝতে হবে। এটা বোঝার জন্য অর্গাননের জ্ঞান প্রয়োজন। ঔষধ কাজ করেছে, এরপরে কিছু সিমটম আরোগ্য হয়েছে, কিছু সিমটম রয়ে গিয়েছে, কিছু সিমটম আরোগ্য হয়নি, আর কিছু সিমটম ওরকমই রয়েছে। তাহলে আমার এই ক্ষেত্রে কি করণীয়? পরবর্তীতে আমি কি ওষুধ পরিবর্তন করব না শক্তি পরিবর্তন করব, কি করব, সেই সকল দিক নির্দেশনা কিন্তু অর্গাননে দেওয়া আছে। তারপর আরোগ্যটা আসলে সঠিক ধারাতে হচ্ছে কিনা সেটা কিন্তু বলা আছে অর্গাননে। কিন্তু ম্যাটেরিয়া মেডিকা আপনাকে কি জ্ঞান দেবে? ম্যাটেরিয়া মেডিকা দেবে আপনাকে ওষুধ সম্পর্কে জ্ঞান, একমুখী জ্ঞান। রেপার্টরি আপনাকে দেবে ওষুধের সংখ্যাটাকে কমিয়ে আনার জন্য জ্ঞান। ক্রনিক ডিজিজ আপনাকে দেবে মায়াজম সম্পর্কে জ্ঞান, যেটা সোরা, সিফিলিস, সাইকোসিস। আর ফিলোসফি আপনাকে হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা দিবে, হোমিওপ্যাথিক কনসেপ্টটা তৈরি করে দিবে। আর এই সকল বইগুলো বোঝার যে জ্ঞান সেটা দেবে অর্গানন অফ মেডিসিন। তাহলে অর্গানন অফ মেডিসিন কতটা গুরুত্বপূর্ণ একটা বই আমাদের জন্য। যদি আমরা এটাকে এড়িয়ে চলি তাহলে হোমিওপ্যাথি আমাকে এড়িয়ে চলবে, এটা মনে রাখতে হবে। ওই বিষয় সম্পর্কেই পূর্ণাঙ্গ একটি ক্লাস ইনশাআল্লাহ। তারপরে কি? চেম্বারে ব্যবহৃত পলিওক্রেস্ট ঔষধ ও তার ব্যবহার। পলিওক্রেস্ট ওষুধ হচ্ছে বহুল ব্যবহৃত যে ওষুধগুলা, যেমন একোনাইট, আর্সেনিক, বেলেডোনা, রাস্টক্স, সিনা, চায়না, নাক্সবামিকা, পালসেটিলা, এই ধরনের যে মেডিসিনগুলো আছে, যেগুলো রোগ সচরাচর যে মেডিসিনের পেশেন্টগুলো চেম্বারে আসেন, সেই সকল ওষুধ সম্পর্কে এবং পলিওক্রেস্ট ওষুধগুলোর লিস্ট, এগুলো সম্পর্কে ধারণা দেওয়া। তারপরে কি? তরুণ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। অ্যাকিউট ডিজিজগুলো হোমিওপ্যাথিতে দেখা অনেকটাই সহজ, কারণ অ্যাকিউট ডিজিজগুলো থাকে একদম স্পষ্ট লক্ষণ নিয়ে আসে। জ্বরের রোগী আসছে আপনাদের কাছে, একদম স্পষ্ট সিমটম নিয়ে আসবে। উদরাময়ের রোগী আসছে এখন, একদম স্পষ্ট সিমটম নিয়ে আসবে, অর্থাৎ তখনও একদম সিমটমগুলো আনকোরা অবস্থায় থাকে, অর্থাৎ সিমটমগুলো অন্যান্য দেহের সিমটমের সাথে মিশে একাকার হয়ে যায়নি। যতটা একাকার হয়ে যায় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, চিররোগের ক্ষেত্রে, মায়াজমেটিক ডিজিজের ক্ষেত্রে, এই সমস্ত বিষয় নিয়ে তারপর ষষ্ঠ ক্লাসটা হবে। তারপরে হচ্ছে সপ্তম অর্গাননের অধ্যয়ন। অর্গাননটা আমরা পড়বো 1 থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত। 1 থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত পড়বো। 15 থেকে 20টা ক্লাস থাকবে অর্গাননের উপরে। এরপরে হচ্ছে 8 নম্বর ক্লাসে রোগী পর্যবেক্ষণ, অর্থাৎ অর্গানন পড়া শেষ হলে রোগী পর্যবেক্ষণ নিয়ে, রোগীকে কিভাবে আমরা পর্যবেক্ষণ করব এই সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ক্লাস অর্গাননটা পড়ার পরে। কারণ ডাক্তার কেন্ট আমাদেরকে বলেছেন যে আগে আরোগ্যের কৌশল শিক্ষা দিতে নেই, আগে হচ্ছে নিয়ম নীতি। আরোগ্যের কৌশলটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। ম্যাটেরিয়া মেডিকা আমাদেরকে জ্ঞান দেবে আরোগ্য কিভাবে হবে, সিমটম কি সিমটম ওষুধের, এগুলা। কিন্তু রোগীতে
আমরা রোগীকে কিভাবে পর্যবেক্ষণ করব, এই সংক্রান্ত জ্ঞান হচ্ছে এগুলো নিয়ম নীতি, সংবিধানের ল, 291টা ল আছে, এই 291টাই আমাদেরকে পড়তে হবে। এই কোর্সে আমরা স্টার্টিংটা করব 1 থেকে 104 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে রোগী পর্যবেক্ষণ, সেটা অর্গানন পড়া শেষ হলে রোগীকে কিভাবে পর্যবেক্ষণ করতে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে। তারপরে হচ্ছে রেপার্টরাইজেশন অনেক সহজ একটা বিষয়। যদি অর্গানন জানা থাকে, রোগী থেকে পিকুলিয়ার লক্ষণগুলো বের করে আনতে পারি, তারপরে রেপার্টরাইজেশন করা কোনো ব্যাপারই না। অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে বা হাতে কলমে একটু সময় বেশি লাগবে, আর সফটওয়্যারের মাধ্যমে করা যায়, কিন্তু সফটওয়্যার ব্যবহার শুরুতে না করাটা উত্তম। আপনার মেধাটাকে, সৃষ্টিকর্তা আমাকে যে মেধাটা দিয়েছেন সেই মেধাটাকে কাজে লাগানো উত্তম। মেধাটাকে, আমাদের যে সৃজনী ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাইতে হবে। তারপরে হচ্ছে 10 নম্বরে, মহাত্মা হ্যানিম্যান এর আগে বলেছি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে আমার শিষ্যরা কোন কোন ধরনের ভুলগুলা করতে পারে চিকিৎসা ক্ষেত্রে গিয়ে। সেই চিকিৎসকদের সাধারণ ভুলগুলা, এগুলা সবার মধ্যে হইতে পারে। এই ভুলগুলা এবং তার সমাধান, এই ভুলগুলা তিনি উল্লেখ করেছেন যে আমার শিষ্যরা এই ধরনের ভুলগুলা করতে পারে, এবং তার সমাধানও তিনি দিয়ে গিয়েছেন তার বইয়ের মধ্যেই, তার লেজারেটিং বইয়ে, তার অর্গানন বইয়ে উল্লেখ করে গিয়েছেন। তারপরে হচ্ছে 11 নম্বর, ওষুধ গ্রহণের মাধ্যম। ওষুধ আমরা কিভাবে রোগীদেরকে দিতে পারি বা গ্রহণের মাধ্যম কয়টা, এবং গর্ভবতী মায়ের জন্য ওষুধ সেবন এবং তার নিয়ম কানুন, এই সংক্রান্ত বিষয় নিয়ে। তারপর হচ্ছে 12 নম্বর ক্লাস, 50 সহস্রতমিক ওষুধের শক্তি বৃদ্ধিকরণ পদ্ধতি, যেটা একদম অর্গানন অফ মেডিসিন থেকে, ষষ্ঠ সংস্করণ থেকে করা হবে। যেমন 50 সহস্রতমিক M1 থেকে আমরা M2 কিভাবে তৈরি করে নিব। চেম্বারে একজন রোগী এসেছে যাকে আমি সালফার 5/0 অথবা 7/0 বা 8/0 দিয়েছিলাম, কিন্তু 9/0 আমার কাছে নেই, তাহলে তো 9/0 আমি দিতে পারছি না। সেই ক্ষেত্রে তো সালফারের পরে ওইটাই দিতে হবে, অর্থাৎ 8/0 এর পরে 9/0 দিতে হবে, বা 9/0 এর পরে 10/0 দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করণীয়? একটা শক্তি নিজ হাতে যদি পটেন্টাইজড করার নিয়মটা জানা থাকে, তাহলে তাৎক্ষণিক ওই ওষুধটা তৈরি করে রোগীদেরকে দেওয়া যাবে। এই যে তৈরি করার সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে পূর্ণাঙ্গ একটি ক্লাস থাকবে, যাতে আপনি আপনার হাতের কাছে ওষুধটা না থাকলেও পূর্ববর্তী শক্তি থেকে পরবর্তী একটা শক্তি আপনি তৈরি করে নিতে পারেন তাৎক্ষণিক। এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ক্লাস। তারপরে হচ্ছে চিররোগে মায়াজামের গুরুত্ব। আমরা এই কোর্সে তো ক্রনিক ডিজিজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে পারবো না, কিন্তু মায়াজম যে আছে, মায়াজমের যে গুরুত্ব আছে হোমিওপ্যাথিতে, যেটা হ্যানিম্যানের 12 বছরের গবেষণার ফসল, এইটা নিয়ে আমরা একটি ক্লাস দিব মায়াজমের গুরুত্ব নিয়ে, যেটাতে থাকবে সোরা, সিফিলিস এবং সাইকোসিস, 3টা সাধারণ সংক্ষিপ্ত আলোচনা থাকবে, যাতে আমরা এটা বুঝতে পারি আসলে এটা কি গুরুত্বপূর্ণ নাকি না। তারপরে থাকবে নরমাল ডেলিভারিতে চিকিৎসা পদ্ধতি ও ম্যানেজমেন্ট। নরমাল ডেলিভারি, বর্তমানে সিজারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু হোমিওপ্যাথিতে জনসাধারণের মনে একটি ধারণা আছে যে হোমিওপ্যাথিতে ওষুধ খেলে নরমাল ডেলিভারি হয়। সেই নরমাল ডেলিভারি সংক্রান্ত যাবতীয় দিক নির্দেশনা, একদম স্টার্টিং প্রেগনেন্ট সময় থেকে শুরু করে, কনসেপ্টের পর থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত, বা ডেলিভারির পরে সাধারণত কী কী ওষুধ প্রয়োজন হয় নবজাতকের ক্ষেত্রে, এই সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ক্লাস, যে ক্লাসের মধ্যে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে হোমিওপ্যাথি বুঝতে হলে প্রয়োজনীয় বইপত্র, কোন কোন ধরনের বই আপনি বেশি বেশি পড়বেন বা ক্রয় করে টেবিলে রাখবেন, পড়বেন, সেই সংক্রান্ত বই নিয়ে আলোচনা থাকবে। তারপরে হচ্ছে ম্যাট্রিয়ামেডিকা অধ্যয়ন, যতটুকু সম্ভব আমরা বেশ কিছু ম্যাট্রিয়ামেডিকার কিছু ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওষুধ নিয়ে হালকা আইডিয়া দেওয়া হবে। এই হচ্ছে 16টা বিষয়বস্তু নিয়ে 32 থেকে 33টা এরকম ক্লাস হবে। প্রতি সপ্তাহে থাকবে 2টা করে বা 4টা করে। যদি 2টা করে ক্লাস হয় প্রতি সপ্তাহে, তাহলে মাসে 8টা ক্লাস, 4 মাসের কোর্স। আর যদি আপনাদের মতামতের ভিত্তিতে যদি সপ্তাহে 4টি করে ক্লাস হয়, তাহলে মাসে 4 4 16টা ক্লাস, তাহলে 2 মাসের মধ্যে 32টা বা 33টা ক্লাস নিয়ে নেওয়া সম্ভব। এটা হচ্ছে স্টুডেন্টদের চাহিদার উপরে বা ডাক্তারদের চাহিদার উপরে ডিপেন্ড করেই নেওয়া হবে। সেটা 2 মাসের কোর্সও হতে পারে, 4 মাসের কোর্সও হতে পারে। 32টা থেকে 33টার মতো ক্লাস হবে।
আর এই ক্লাসের মধ্যেই সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের ভিডিও রেকর্ডগুলো থাকবে, যেটা গ্রুপের মধ্যে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, যাতে যারা ক্লাসে উপস্থিত না হতে পারবে তারা যাতে পরবর্তীতে ভিডিও ক্লাসেরগুলো দেখে পড়তে পারে এবং তাদের অবসর সময়ে ক্লাসগুলো দেখতে পারে এবং বুঝতে পারে। যদি কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ প্রথম ক্লাসে যদি কোশ্চেন থাকে, সেই ক্লাসের পরে ক্লাস শেষে সবাই একটি বা দুইটি করে প্রশ্ন করবেন এবং প্রশ্ন করবেন, সেটার সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আগের ক্লাসে কোনো প্রবলেম থাকে তাহলে পরের ক্লাসেও ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে, যাতে একদম পরিপূর্ণভাবে আমরা আইডিয়া নিতে পারি। আমরা তো হোমিওপ্যাথি শিখিয়ে দিতে পারবো না, একটা সঠিক গাইডলাইন যাতে দিতে পারি, এই চেষ্টাই মূলত এই কোর্সের মধ্যে করা হবে। তো এই কোর্স সংক্রান্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এখন, তাহলে কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের এখানে আগের ব্যাচের প্রথম ব্যাচের আব্দুর রাহিম ভাই আছেন, আরও বেশ কয়েকজন আছেন, তাই না? আব্দুর রাহিম ভাই, আমাদের ডাক্তার মায়া আছেন। আচ্ছা, জি ডাক্তার মায়া, আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন। আপনাদের আগের ব্যাচ থেকে কিছুটা কি শিখতে পেরেছেন হোমিওপ্যাথির? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি স্যার, বরাবরই আমি তো প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করছি, করার চেষ্টা করছি। বরাবরই আপনার ক্লাসগুলো খুব ভালো হচ্ছে। বিশেষ করে শক্তিমাত্রার উপরে যে ক্লাসগুলো পড়াইছেন, সেই ক্লাসগুলো খুব সুন্দর হয়েছে। ওগুলা থেকে মোটামুটি মানে কমে নিতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করছি স্যার যে আচ্ছা সেটা মিনিমাম একটা ধারা করছি এই আচ্ছা জিনিসটা। আর আরেকটা ক্লাস পড়াইছিলেন আমাদের যারা আমরা ইন্টারনিতে আছি, ক্লাস ম্যানেজমেন্ট এবং যে জিনিসগুলো অবলম্বন বোধাইগুলো সেগুলো সম্পর্কে এটা ক্লাস আমার খুব বেশি চমৎকার লাগছে। আচ্ছা ওইগুলাই আমি খুব মানে প্রত্যেক ছিল, কিন্তু এই দুইটা ক্লাস আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইগুলাই আমি রপ্ত করার চেষ্টা করছি। আর অনেকদিন পরে স্যার আজকে ক্লাসে ঢুকছি, আপনার ক্লাস অনেকদিন পরে একটু নিয়ে ঢুকছি, যে অনেকদিন পর স্যার ক্লাসটা করাইতেছে, দেখি মানে অ্যাটেন্ড করতে পারলে ভালো লাগবে। অনেকদিন আপনার টোনটা সেটা সবচেয়ে কারো মিসিং করতেছিলাম। আচ্ছা আচ্ছা, স্যার শুকরিয়া। দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে ভালোভাবে একটু স্টাডি করতে পারি। একটু হোমিওপ্যাথিতে যদিও রানিং অবস্থা আছে, কিন্তু আমি একটু দূরে দূরে, আচ্ছা মানে নিজের ব্যক্তিগত কিছু প্রবলেম, পারিবারিক প্রবলেম সবকিছু মিলাই একটু দূরে, মানে দোয়া করবেন যাতে আমি একটু রেগুলারিটি মেনটেন করতে পারি, শিখতে পারি, স্টাডি করতে পারি এবং ভালো একজন ডাক্তার হইতে পারি। ভালো ইনশাআল্লাহ। ডাক্তার হওয়া তো বিশাল ব্যাপার, মানে জি ভাগ্যের ব্যাপার। সবাই তো অবশ্যই। সেটা হইতে পারে না, চেষ্টা করে সবাই, জি, কিন্তু হওয়াটা খুব বেশি খুব tough। কঠিন, খুবই ওই কঠিন। পর্যন্ত যাতে বুঝতে পারি স্যার, আপনি দোয়া করবেন মন থেকে। জি অনিল, অবশ্যই দোয়া আর করি। টিচারদের দোয়া স্যার মানে এমন একটা জিনিস যেটা স্যার বুলেটের মতো কাজ করে, জি বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা যতই আমরা পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে অথবা আমরা প্রফেশনালি যে যেখানে আমরা অবস্থানে আছি না কেন, মানে প্রত্যেকেরই একটা এই সমাজ সংসারে একটা পোস্ট পজিশন আছে, কিন্তু অবশ্যই। টিচারদের কাছে আমরা কিন্তু সবাই স্টুডেন্ট। জি যেমন আপনাদের কাছে আমরা সবাই স্টুডেন্ট, আপনারা আমাদের, আমরা শিষ্য। আপনারা যদি মন থেকে দোয়া করেন এবং চান, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলা যদি আর আমরা চেষ্টা করি, হয়তো একটা না একটা ধার প্রান্তে পৌঁছাইতে পারবো। জি ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করি। থাকবেন আমার সাথে চেষ্টা করি ফ্রি ক্লাসের মাধ্যমে, তাহলে আমাদের দেখা হচ্ছে, ইনশাআল্লাহ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা কিছু শিখতে পারতেছি, পাইতে পারতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া আসসালামু ম্যাডাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম আপনাকে। ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, আমাদের আব্দুর রাহিম ভাই আছেন। আব্দুর রাহিম ভাই আছেন? জি স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আমাদের আগের ব্যাচ, প্রথম ব্যাচের আপনারা যদি প্রথম ব্যাচ সম্পর্কে কিছুটা শেয়ার করেন, নেগেটিভ পজিটিভ উভয়ই। জি স্যার। স্যার এই আমি স্যার এই যে আপনার ক্লাসটা করার পরে আমার একটা সাহস বেড়ে গেছে স্যার বুকের মধ্যে। আচ্ছা আমি তো আমার কাছে পুরো মেডিসিন ছিল কিন্তু স্যার, আমি আচ্ছা যে মেডিসিন থাকার পর আমি ভয়ে ওষুধ দিতাম না, যদি কোনো সমস্যা হয় একটা ভয় কাজ করতো। কিন্তু আপনার ক্লাসগুলি করার পরে আমি যে ফ্রি চিকিৎসা দিতেছি, আত্মীয় স্বজন যারা আছে সবাই আমি চিকিৎসা দিতেছি বাসার মধ্যে। আজকে আলহামদুলিল্লাহ। স্যার 30টা বোতল কিনে আনলাম,
আলহামদুলিল্লাহ। স্যার এখন স্যার এইভাবে স্যার মানে সাহস হওয়ার পরে ক্লাসগুলি করার পরে সাহস পাচ্ছে। এখন স্যার এই যে চিকিৎসা দিতেছি স্যার, ফ্রি চিকিৎসাই দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহসটা ছিল না স্যার, ক্লাসগুলি করার পরে সাহসটা স্যার বাড়ছে। এই আর কি। আলহামদুলিল্লাহ। স্যার যাক, আলহামদুলিল্লাহ, এটা বেশি আমার বেশি জন্য পড়াশোনা করেন। পাওয়া। জি, শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। জি, ডাক্তার নাসির স্যার কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলুন। আর আমি ক্লাস সম্বন্ধে জানতে চাচ্ছি স্যার। মানে ক্লাসে সপ্তাহে কতদিন হবে? কত মাসের ক্লাস? এটা কটা 2 session মাস, হবে স্যার? 2 মাস অথবা 4 মাস। যদি সপ্তাহে 4টি করে ক্লাস হয় তাহলে 2 মাস হবে। যদি সপ্তাহে 2টি করে ক্লাস হয় তাহলে 4 মাস হবে। আর ক্লাসটা হবে সাধারণত রাত্রি 9:30 থেকে 10:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত। এই সময়টায় ক্লাস হবে সপ্তাহের 2 দিন বা 4 দিন। রাত্রি 9:30 থেকে 10:30 বা 11টা। ক্লাসটা হবে গুগল মিটের মাধ্যমে এবং এটাতে আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলা গ্রুপের মধ্যে আপনারা যে মেসেঞ্জার গ্রুপে আছেন সেই গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। স্যার কোর্স ফি কত টাকা? এটা কোর্স ফি হচ্ছে 1200 টাকা এককালীন, 4 মাসের হোক 2 মাসের হোক 1200 টাকা। স্যার বুঝতে পারছেন স্যার? জি, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। শুকরিয়া। পিঙ্কি ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? রহিম স্যারকে অনেক ধন্যবাদ যে আপনার সন্ধানটা আমাকে দিচ্ছে। কারণ রহিম স্যার ভালোভাবে জানে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটায়, হোমিও শিক্ষা ব্যবস্থাটা একটু অনেকটাই দুর্বল। হ্যাঁ, আপনার এর আগেও করছি, তখন গ্রুপে ঢুকতে পারি নাই, কারণ আপনাদের গ্রুপ তখন অনেকটাই সামনের দিকে চলমান ছিল। জি, এখন নতুন করে যেহেতু গ্রুপ হয়েছে, আমরা নতুন জয়েন করছি, তবে আশা করি সপ্তাহে 4টা ক্লাসের চেয়ে সপ্তাহে যদি 2টো ক্লাস নেওয়া হয় আমাদের একটু ধরতে ভালো হবে, সুবিধা হবে। দেখা যায় ক্লাসটা যেহেতু আমাদের রেকর্ডিং পরবর্তীতে দেওয়া হবে, ওখান থেকে বারবার শুনলে যে জিনিসটা আমরা একটু কম বুঝবো ওটা আবার বারবার রিপিট করলে ভালো লাগবে, জি, ধরতে পারবো। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনি ক্লাসটা করার জন্য। শুকরিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ আলামিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, বলুন। তারপর দীপকুমার নাথ বলবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি স্যার, ভালো স্যার। স্যার বলছিলাম যে স্যার গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর কি স্যার পিডিএফ ফাইল দেওয়া হবে স্যার? হ্যাঁ, দেওয়া হবে। ক্লাসের যে স্লাইডগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে। আগের ব্যাচেও দিয়ে দেওয়া হয়েছে স্লাইডগুলো, সকল কিছুর পিডিএফটা পেয়ে যাবেন। জি স্যার, এটাই বলছিলাম স্যার। আচ্ছা, ধন্যবাদ। জি, ডাক্তার দীপকুমার নাথ কিছু বলতে চাচ্ছিলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, বলুন। আদাব স্যার, কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার আমি বলছিলাম জি স্যার বলছিলাম স্যার সপ্তাহে 2টা দিলে ভালো হয় ক্লাস। আচ্ছা, কারণ আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, জি, দিলে একটু আস্তে আস্তে আগানো যাবে। আর 4টা দিলে তো স্যার আর সম্ভব হবে না নিতে, এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। জি, স্যার এটাই আমার কথা আচ্ছা। আর কেউ? জি, ধন্যবাদ আপনাকেও। স্যার। আর কেউ কোনো কিছু বলবেন? কোনো কিছু জানার আছে কোর্স সম্পর্কে বা আনুষঙ্গিক হোমিওপ্যাথি জি স্যার, সম্পর্কে? আবারও স্যার যেহেতু শীতের রাত্র, দেখা যায় যে কি শুয়ে পড়ে বা রাত্রে সংসার আছে, যদি ওখানে 9:30 না করে যদি 9টায় আসে দেখা যায় যে আমাদের হবে না। তা সবার পক্ষ থেকে বলতে কে কি মতামত দেয় জানি না, জি, না, যদি আপনি আচ্ছা, সুন্দর বলেছেন। আমি অবশ্যই এটা ভেবে দেখব, কারণ অনেক সময় দেখা যায় চেম্বার থেকে বাসায় ফিরতে ফিরতে 8টা, 8:30, 9টা এরকম বেজে যায়। এই জন্য মূলত 9:30টায় ছিল। যদি এখন শীতের দিন একটু আগেই চলে আসা হয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, দিনহীন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, তারপর রবিউল ইসলাম ভাই, তারপর মোহাম্মদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার বলতে চাচ্ছিলাম যে আসলে আমার ক্লাস অনেক ভালো লাগে, তার জন্য শুনি। আচ্ছা, শীতের রাত যেহেতু অনেকে বলতেছে 9টা বাজে ক্লাসগুলো নিলে জি, আমাদের জন্য আসলে সুবিধা হয়। আর আরেকটা প্রশ্ন ছিল
যে চেম্বার নাকি বাজারে দিতে হবে, মানে ওইরকম একটা প্রশ্ন আসছিল আর কি। যে আসলে কোনো না কোনো বাজার যদি হয় তাহলে চেম্বার বাজারে দিলে নাকি সফলতা আসবে, বা যদি হোমিওপ্যাথি ভালোভাবে শিখে দেওয়া যায় আর কি। এই সম্পর্কে আপনার একটা মতামত জানতে চাইছি। প্লেস সম্পর্কে যদি কিছু একটা বলতেন, যে আমরা হোমিওপ্যাথিটা আসলে প্লেসটা নির্বাচন করতে আমরা অনেক সময় ভুল করি। আচ্ছা, সবসময় চেম্বার হলো শহরমুখী হওয়াটা ভালো, কিন্তু যদি গ্রামে দিলে যে চলবে না বা দেওয়া যাবে না এরকম কিছু না। আপনি অবশ্যই দিতে পারেন যদি আপনার পরিচিতি ভালো থাকে ওইখানে। আর একটা গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, চেনা বামনের পলতা লাগে না। অর্থাৎ আপনার ওষুধের যদি কাজ হয়, রোগী যদি সুস্থ হয়, আপনি যেখানেই চেম্বার দেন দেখবেন ইনশাল্লাহ চেম্বারে আপনাকে খুঁজবে রোগীরা। আর আপনি আমার উস্তাদ আমাকে বলেছে, রাসেল মাইকিং করে অ্যাডভার্টাইজিং করে কখনোই রোগী আইনো না, তাহলে ওই রোগীগুলো টিকবে না। কিন্তু রোগীরা যদি রোগী আনে সেই চেম্বারে দেখবেন আপনি রোগী দেখে সারতে পারবেন না। অর্থাৎ রোগীরা সুস্থ হওয়ার পর যখন আরেকজনকে বলবে আমি ওই ডাক্তারের কাছে গিয়ে সুস্থতা অর্জন করছি, তাহলে যখন রোগী আসবে চেম্বারে, সেটা গ্রামেই হোক শহরেই হোক যেখানেই হোক, রোগীরা আপনাকে খুঁজে বের করবে আপনি যেখানেই চেম্বার দেন। এই জন্য আপনাকে কি করতে হবে, ভালো একজন ডাক্তার হতে হবে। জি বলুন। জি জি স্যার, ধন্যবাদ স্যার। ব্যাপারটা হচ্ছে ধরেন অনেক 1 বছর হয়েছে বা 6 মাস হয়েছে যারা নতুন চেম্বার দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করলে শোনা যায় যে অ্যাকিউট রোগীরা আসে না, মানে জ্বর সর্দি কাশি বা যে রোগগুলা তরুণ যে রোগগুলা, ওই রোগীরা আসতে চায় না। আসতে চর্মরোগ, তারপরে এই যে ক্রনিক ডিজিজ গুলো আসে, তখন দেখা যাচ্ছে যে রোগীরা তো ধৈর্যহারা হয়ে যায়। আমি ওষুধ দিলাম, তখন একটু এগ্রোভেশন হইলেই এই রোগীটাকে আর পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আসলে রোগী আনে, কিন্তু দেখা গেছে 6 মাস বা 6 মাসে চলে যায়, এই তরুণ রোগী একটাও পাওয়া যায় না। এই ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, এটা তাদের কেমন অভিজ্ঞতা আমি বলতে পারছি না, তবে যদি নতুন ডাক্তার হয়ে থাকে তখন রোগীরা ধারণা করে যে চেম্বার নতুন ডাক্তার, তার কাছে আর কি যাই, একটা জ্বর আসছে একটা ওষুধ খেলেই জ্বরটা ঠিক হয়ে যায়, অনেক সময় যেতে চায় না। কিন্তু যখন রোগীরা দেখবে যে ওই ওষুধের সাইড এফেক্টটা এইরকম, পার্শ্বক্রিয়াটা এইরকম, তখন আর ওই একটা ওষুধ খেয়ে জ্বরটা সারাবে না, তখন হোমিওপ্যাথিক ডাক্তারের নিকটেই যাবে। আসে তো, আমাদের নিকটে দেখি আসে, আমার স্যারের নিকট আসে। বিশুদ্ধ হোমিওপ্যাথি যদি আপনি করেন, তখন তাদেরকে হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা দিলে তারা অবশ্যই অ্যাকিউট ডিজিজ হলেই আসবে। অ্যাকিউট ডিজিজগুলো সাধারণত ফ্যাটাল পর্যায়ে হয়, মারণ ব্যাধি হয়, কিন্তু ক্রনিক ডিজিজের রোগী সাধারণত মারা যায় না। যেমন একটা টিউমার হয়েছে, পলিপাস হয়েছে, পাইলস হয়েছে, ভগন্দর বা ফিস্টুলা হয়েছে, রোগীর সাথে সাথে মারা যাবে না। রোগী এই অসুখে ভুগতে তারপরে একটা পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে মারা যেতে পারে। কিন্তু জ্বর এসেছে, রোগী মারাও যেতে পারে, বা উদরাময় হয়েছে, ডিহাইড্রেশন হয়ে পানি স্বল্পতা রোগী মারাও যেতে পারে। সাধারণত অ্যাকিউট ডিজিজগুলোতে রোগী ফ্যাটাল পর্যায়ে চলে যায়, কিন্তু ক্রনিক ডিজিজে সেটা হয় না। এই জন্য ক্রনিক ডিজিজে অন্য ব্যাধিতে দেখা যায় বছরের পর বছর ভুগতেছে, ওষুধ খাচ্ছে, কমে থাকতেছে, আরোগ্য হচ্ছে না। কিন্তু যেটা হাই প্রেশারের সমস্যা, সারা জীবন ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। তারপরে ডায়াবেটিসের সমস্যা, সারা জীবন ওষুধ খাওয়ার পরামর্শ, কিন্তু হোমিওপ্যাথিতে তা করতে হয় না। আর অ্যাকিউট ডিজিজগুলোতে হোমিওপ্যাথিতে লক্ষণে ওষুধ নির্বাচন করাটা অনেক সহজ। আপনি যদি একটা ওষুধ দেন, তাহলে ওই ওষুধেই রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, যদি ওষুধটা যথার্থ অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হয়। আচ্ছা, আমাদের মনে হয় কম্পিউটার থেকে অন করা হয়েছিল গুগল মিটটা। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া ভাই। গুগল মিটটা মনে হয় অফ হয়ে যাবে। জি জি বন্ধু ভাই, ওই যে আপনি যে হ্যাপ করে ওষুধ খুঁজতেছেন, ভাইয়ের কাছে পিওর হ্যাপ করে ওষুধ পাওয়া যায়, উনি হ্যাপ করে ডিস্ট্রিবিউটর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই হ্যাপ করে পিওর মেডিসিন পাবেন। আর কোথাও আপনি অন্যখানে আপনার রিস্ক হয়ে যাবে, ওনার কাছে একটা পিওরটা পাবেন। ধন্যবাদ। শুকরিয়া। আচ্ছা, আমাদের মনে হয় এটা গুগল মিটটা, আচ্ছা শুকরিয়া, গুগল মিটটা মনে হয় 2 মিনিটের মধ্যে অফ হয়ে যেতে পারে। যাই হোক, রবিউল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন রবিউল ইসলাম ভাই। ঠিক আছে, আমি বলতে চাইলাম কি, অর্গানন অফ মেডিসিনের আপনি বললেন যে 104টা নাকি 114টা সূত্র পড়াবেন, সবগুলো সূত্র পড়ানো যায় নাকি 291টা? আমাদের যে 4 মাসের কোর্স বাড়ানো যায় বাড়াইলে, অথবা যদি টাকার অ্যামাউন্টও যদি 1200 থেকে 1500 করা যায় সবার
আচ্ছা, মতামতের ভিত্তিতে এটা হচ্ছে হ্যাঁ সবার মতামতের ভিত্তিতে পুরো অর্গাননটা আমরা একবার রিভাইজ করব, সেটা পরবর্তীতে আমাদের প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ মিলিয়ে তারপরে হচ্ছে ওই পরের যে সূত্রগুলো 105 থেকে 291 পর্যন্ত যে সূত্রগুলো এগুলো ইনশাল্লাহ করব। সেখানে ক্রনিক ডিজিজ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, তারপর পলিক্রেস্ট মেডিসিনগুলো নিয়ে, অর্থাৎ আমার স্যার ডাক্তার রেজাউল করিম স্যার মেট্রো আমেরিকা লিখছেন, মেট্রো আমেরিকার যতগুলো ওষুধ লেখা হচ্ছে ওগুলো সবগুলোর পিডিএফ। তো এই কোর্স আর পরবর্তী কোর্স দুইটা একত্র করে তারপরে হচ্ছে অর্গাননের যে বাকি সূত্রগুলা, অর্থাৎ 105 থেকে 291 পর্যন্ত যে সূত্রগুলা, ওই সূত্রগুলা এবং ক্রনিক ডিজিজের যে সোরা সম্পর্কে বিস্তারিত, সোরার প্রাইমারি সিমটম সেকেন্ডারি সিমটম, সিফিলিসের প্রাইমারি সিমটম সেকেন্ডারি, সাইকোসিসের প্রাইমারি সেকেন্ডারি, এগুলো নিয়ে এবং ম্যাট্রিমেডিক্যাল মিনিমাম 100টা মেডিসিন নিয়ে আলোচনা, তখন ওই কোর্সটা আলাদা থাকবে। ওই কোর্সে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলো তো বই পড়লেই সহজভাবে পাওয়া যায়, কিন্তু হোমিওপ্যাথিতে এই যে অর্গানন বিষয় নিয়ে, ক্রনিক ডিজিজ নিয়ে, ম্যাট্রিমেডিক্যাল নিয়ে, রেপার্টরি নিয়ে, এগুলো নিয়ে কিন্তু সহজভাবে সাধারণত আমরা সচরাচর পাই না, এবং একজনের কাছে জিজ্ঞাসা করলে সহজে উত্তর দিতে চায় না। কিন্তু আমরা জ্ঞান নিয়ে তো কবরে যাব না, আমরা যা শেখাবো সেটা থেকে যাবে। আমার মাধ্যমে যদি একজন উপকৃত হতে পারে তাহলে কিন্তু এটা মন্দ কিছু না। আর আপনাদের সবগুলো ক্লাসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, এবং যে পিডিএফ ফাইলগুলো সেগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং আপনাদের কোনো সমস্যা হলে কোর্সের ক্লাসের যে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর কোনো কিছু জানার আছে কোর্স সম্পর্কে? জি আদাব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমার একটু জানার বিষয় ছিল, জি বলুন। যদি ক্লাসের সময়টা 8:30 থেকে 9:30টার ভিতরে করতেন তাহলে মনে হয় ভালো হইতো। আমি ভেবে দেখব। এই সময়টা মনে হয় করা যাবে না, কারণ চেম্বার থেকে বাসায় ফিরতে ফিরতে 8টা বেজে যায়, আর 8:30টায় ক্লাস করতে হলে আমাকে 7:30 থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে প্রিপারেশন নিতে হবে, কিন্তু সেই 7:30টার সময় তো আমি উপস্থিত থাকতে পারবো না বাসায়। আর ক্লাসটা নেওয়া হবে আমার বাসা থেকে নিব, চেম্বার থেকে না। পাশাপাশি হচ্ছে আমি আরো দু একটা কোর্সের সাথে যুক্ত আছি, তো এটা 9টা থেকে 9:30 থেকে আছে এবং 10টা থেকে আছে, ঠিক আছে? আর আমি মূলত হচ্ছে, কারণ আপনার সাথে ফেসবুকে অনেক দিন থেকে আমি জড়িত, আচ্ছা, আপনার ফেসবুক ফলো করি, দেখি যে এটাও দেখলাম যে আমার জন্য একটা খুব ভালো একটা সুযোগ, বিশেষ করে বিশুদ্ধ হোমিওপ্যাথি শিখাটা। যদিও আমি প্র্যাকটিস করতেছি, কারণ আমার বাবার ফার্মেসি ছিল, জি সেই সূত্রে বাবার কাছ থেকে আমার শিক্ষা, আর আমি ডিএসএমএস ভর্তি হয়েছি মাত্র। আচ্ছা, দেখলাম যে এখান থেকে যেটা আমি শিখতে পারবো, এটা আমি আসলে কলেজ থেকেও সেটা শিখতে পারবো না, জি ঠিক আছে? যার জন্য আগ্রহটা আমার আরো বেশি। আর এই সময়টা হচ্ছে 8:30 থেকে করলে যেমন আমাদের জন্য একটু ভালো হয়, স্টাডি করতে গিয়ে একটু ভালো হবে, কি স্টাডি ক্ষেত্রে অনেকটা ভালো হবে, ভালো হবে, এটা হ্যাঁ। বিবেচনা করতেন। আচ্ছা, আমি চিন্তা ভাবনা করব। হ্যাঁ, সবার। আর যদি প্রত্যেকটা ক্লাস পিডিএফ যদি দেওয়া হয়, এটা খুব ভালো হবে। আর অনেক সময় ভিডিও লেকচার গুলো কি হয়, এগুলো দেখে ইউটিউবে আবার অনেকেই নিয়ে ব্যবসা করে, কিন্তু পিডিএফটা যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে দিয়ে দেন, আমরা পড়তে পারবো। আপনার লেকচারটা দেখা যায় আবার অন্য একজন কিন্তু অন্যভাবে করতেছে। জি জি, আরো কিছু বিষয় আছে, এরকম হয় না? আমি কিন্তু কয়েকটা কোর্সের সাথে যুক্ত আছি, তো আচ্ছা, এখানে দেখতেছি এই জিনিসগুলো হয়। কিন্তু আমি আমার যে কোর্সটা ছিল, এই যে কোর্সের এটা, আপনারা কি মনিটরটা দেখতে পাচ্ছেন? এই যে এটা ছিল প্রথম কোর্সে, এই জায়গাতে ছিল 48 জন মেম্বার। এই যে এই ক্লাসের ভিডিওগুলা এই যে এরকম ভাবে দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলা। কিন্তু জিজ্ঞাসা করলে বোঝা গেল তার আসলে বুক ধড়ফড়, রাতের ঘুম ভাঙে, রোগী হালকা এগুলা ক্লাসের ভিডিওগুলা দিয়ে দেওয়া হয়। চিকিৎসককে ওই হালকা ভাবা যাবে না, চিকিৎসককে সেটা গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে, তার রোগীলিপিতে ইনক্লুড। এগুলা হচ্ছে সম্পূর্ণ ক্লাসের ভিডিওগুলা। এই জায়গায় তারপর প্রশ্নোত্তর পর্ব থাকবে, যে এখানে থেকে শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। ক্লাসে স্টুডেন্টরা কি রকম বুঝতে পারলো, অথবা আবার একটু বলুন, এগুলো প্রশ্নোত্তরে গুলো দেওয়া হয় আর কি। যেটা 30 দিন পর্যন্ত ডেইলি একবার ব্যথাটা, এগুলো সবগুলা ক্লাসের ভিডিওগুলো এনে আমার উস্তাদ, আমার যে শিক্ষক ডাক্তার রেজাউল করিম স্যার, এই যে আমরা বাস্তবতাকে অনুধাবন করতে পারি, তাহলে আমরা হোমিওপ্যাথিকে অন্য আদার সাবজেক্ট থেকে আলাদা করতে পারবো। আর যখন আলাদা করতে পারবো,
তখন আমরা রিয়েল হোমিওপ্যাথি হতে পারবো। এলিওপ্যাথির প্রয়োজন আছে, কবিরাজির প্রয়োজন আছে, ঝাড় ভোগের প্রয়োজন আছে। আমি সমস্ত প্রয়োজনীয়তাকে স্বীকার করি, সবকিছুরই প্রয়োজনীয়তা আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা ক্ষেত্র আছে, যার যার ক্ষেত্রে তারই প্রয়োজন। হোমিওপ্যাথির যেটা ক্ষেত্র, এখানে আমার দীর্ঘ হোমিওপ্যাথিক জীবনে কখনো একবারও অন্য কোনো পেশির আশ্রয় নিতে হয় না। এখানে আমরা পাইলাম প্রত্যেক বস্তুরই। এগুলো হচ্ছে সবগুলা ক্লাসের আমার স্যারের কিছু লেকচার, এগুলা সবগুলা ভিডিওগুলো এই যে গ্রুপে এইভাবে দেওয়া হয়। এটা যেমন হচ্ছে 50 সহস্রাত্মক ওষুধ যে আমরা পটেন টেস্ট করেছি, ওয়ান্ডাম শিশি নিয়েছিলাম, আমি কিভাবে আবার রিপিট করেছি? করছি আমি কতদূর করলাম কাজগুলা। ওয়ান্ডাম শিশি নিয়েছি, ওয়াশ করেছি ডিস্টিল ওয়াটার দিয়ে, করার পর 1 ফোঁটা পরিমাণ যে ডিস্টিল ওয়াটার ছিল, ওই 1 ফোঁটা পরিমাণ ডিস্টিল ওয়াটারের মধ্যে একটা গ্লুকোজ পূর্ববর্তী ওষুধের যে ওষুধটা আমি তৈরি করব সেই এরকম ক্লাসের ভিডিওগুলো সবগুলাই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, আর কোনো কোশ্চেন আছে কারণ? সময়টা একটু ভেবে দেখবেন, সময়টা ভেবে দেখলে যদি একটু ভালো হয় কি আমাদের জন্য। অ্যাকচুয়ালি সময়টা ভেবে দেখব হচ্ছে ক্লাসে যদি 10 জন হয়, 20 জন হয়, 30 জন, 50 জন, যদি সবার মতামত হয় যে হ্যাঁ 8:30 থেকে 9:30 বা 9টা থেকে 10টা বা 9:30 থেকে 10:30, কোনটার ভোট বেশি হয়, সবার মতামতের ভিত্তিতে ক্লাসের টাইমটা ফিক্সড করা হবে। জি, আর কোনো কিছু? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। আমাদের ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রাজেশ ভাই কেমন আছেন? হ্যাঁ, এই তো অনেক ভালো আছি। খুব ভালো লাগলো আপনাকে দেখা। আমাদের আসলে অনেক রিডিং ছিল যে আপনি আবার আরেকবার আমাদের মাঝে আসবেন। জি অর্গানন নিয়ে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা অনেক প্রাণবন্ত ছিল এবং খুব সুন্দর মতো আপনি আসলে আমাদের অর্গাননটা পড়ানো হয়েছে এবং ভিডিও ছিল খুব সুন্দর মতো। মানে মোট কথা হচ্ছে অর্গানন পড়ে আমি মোটামুটি ভালো স্যাটিসফাই ছিলাম আপনার কাছ থেকে। এবং আচ্ছা আমি তো সবসময় বলি যে অর্গানন তারপরে এই পিওর বিশুদ্ধ হোমিও যে ব্যাপারটা আছে সেগুলো আপনার থেকেই ডেলিভারিটা সব থেকে ভালো হবে। সো এবারও আশা করতেছি যে খুব ভালো ক্লাস আমরা করব এবং জি। আপনি আমাদের পাশে আছেন। জি অবশ্যই আছি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আর কেউ কোনো কিছু বলবেন? আমাদের কোর্স সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ আছে? যদি কারো কোনো জিজ্ঞাসাবাদ না থাকে তাহলে ইনশাআল্লাহ আজকের আলোচনা বা কথা বলা এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আর রেজিস্ট্রেশনের যে প্রসেসটা এটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত, এরপরে হচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই ক্লাস শুরু হবে। আর যদি কখনো কোনো কারণবশত ক্লাস একদিন না হয় তাহলে তার পর দিন বা তারপরে ক্লাসের ডেট জানিয়ে দেওয়া হবে। এটা আগেই নোট করে দেওয়া হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে এবং ফেসবুক যে গ্রুপ ওই গ্রুপটাতে। আর কিছু না বলে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আমাদের বিশুদ্ধ হোমিওপ্যাথি শেখা এবং চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অগ্রিম আগমন শুভেচ্ছা। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং বিশুদ্ধ হোমিওপ্যাথি শেখার এই ক্ষেত্রটা আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিন। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার গোলাম রব্বানী রাসেল, পিওর হোমিওপ্যাথি সেন্টার, টাঙ্গাইল। আমার বাসা টাঙ্গাইলে, আমার চেম্বারও টাঙ্গাইলেই। যদি কেউ আসেন ইনশাল্লাহ আসতে পারেন। আমার চেম্বারে সবার জন্য দাওয়াত রইল, যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন ইনশাল্লাহ আমার চেম্বারে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।